This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহা এই দুজন নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ককে ঘিরে রাজ্য রাজনীতিতে বেশ শোরগোল। না রাজ্য রাজনীতি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে লড়াই বা তাদের যে রাজনৈতিক অবস্থান সেই নিয়ে খুব একটা এখন চিন্তিত নয়, বরং তৃণমূল কংগ্রেসের প্রতীকে এই প্রথমবারের জন্য বিধায়ক হওয়া কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী 20 দিনের বিধায়ক, তাদের কর্মকাণ্ডতে এই মুহূর্তে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কি ভেঙে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল দলটা কি সরে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক হারাবেন? নিজের জোড়াফুল যে প্রতীক, সেই প্রতীকই কি বেহাত হতে হবে? 2026 বিধানসভা ভোটের বিপর্যয়ের পরে এই বিপর্যয়কেও কি তৃণমূলকে দেখতে হবে? এরকম প্রশ্ন উঠে গিয়েছে। 80টা বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেস বিরোধী দলের আসনে বসার চেষ্টা করছে, যদিও এখনো বসতে পারেনি। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতার মর্যাদা তার দল তাকে দিলেও এখনো পর্যন্ত বিধানসভায় সেই প্রস্তাব গৃহীত হয়নি, এবং এটাকে কেন্দ্র করেই এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। এবং মনে করা হচ্ছে ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই ঘোট পাকাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। এবং যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনে করা হচ্ছিল, সেই মনে করাতেই শিলমোহর দিয়ে দিয়েছেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন স্পিকারের কাছে তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা দলের বিরুদ্ধে চিঠি জমা দিয়েছেন, আর তারপরে তৃণমূল কংগ্রেস থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এবং বহিষ্কার হয়ে যাওয়ার পরে তারা আগেও যেমন দলে থাকাকালীন মুখ খুলছিলেন, বহিষ্কার হয়ে যাওয়ার পরেও মুখ খুলছেন। এবার ঘটনা হচ্ছে, কেন তাদের দলের বিরুদ্ধে এত ক্ষোভ, এত রাগ, এত দুঃখ, এত হতাশা থাকার পরেও কেন তারা দলের প্রতীকে লড়াই করলেন? দল যদি জিততো তাহলে তারা কোথায় যেতেন? যাকে সেসব কথা চর্বিত চর্বণ। অনেকেই আছেন যারা বিরোধিতায় থাকতে চান না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষ তো বিরোধিতায় থাকতেই চান না। দীর্ঘদিন সিপিএম যতদিন ক্ষমতায় ছিল ততদিন সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার কয়েক বছরের মধ্যে তৃণমূল আবার ক্ষমতা ভোগ, আবার তৃণমূল কংগ্রেসের ক্ষমতার অপসারণ হওয়ার 20 দিনের মাথাতেই তৃণমূল ছাড়া, অর্থাৎ ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা আরো একবার। ক্ষমতা ছাড়া কিছু কিছু মানুষ থাকতে পারেন না, যার মধ্যে অন্যতম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর ঠিক এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট বক্তব্য খুব গুরুত্বপূর্ণ, সেটা শোনা দরকার। ক্ষণিকের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবেন না কারো কথায়। আর সিদ্ধান্ত দিচ্ছে একজনকে আগে সিপিএম দল করত, নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে। সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল। অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, ওকে তাড়িয়ে দিয়ে। তা সত্ত্বেও আমরা তাকে 2বার সংসদে জিতিয়েছি। অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে, যে আমরা আপনাদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করলো, এদের আমরা ক্ষমা করিনি। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি। যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন, তিনি আবার অন্যান্যদের সাথেও যোগাযোগ করছেন। অপরাধটা কি না, তিনি তার ছেলের টিকিট চেয়েছিলেন। তো সবার কি শুধু বাবা মা এমপি হবে, এমএলএ হবে, তার ছেলে মেয়েরাই টিকিট পাবে, আর কেউ পাবে না? শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের ভুল বুঝতে পারছেন যে সিপিএম থেকে নেওয়া লোকদের দিয়ে আলটিমেটলি দলের কতটা ক্ষতি হয়েছে। বুঝতে পারছেন যে যাদের বিরুদ্ধে লড়াই করে তিনি দলকে জিতিয়েছেন, যাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার দলের কর্মীরা নিহত হয়েছে, আহত হয়েছে, সেই দলের লোক আসলে তাদের দলে এসে তাদের ভালো করেনি। যখনই সুযোগ পেয়েছে ছবল দিয়েছে। তাই এখন তিনি ক্ষমা চাইছেন তাদের কাছে, যাদেরকে বঞ্চিত করে এরকম দলবদলু পাল্টিবাজদের টিকিট দিয়েছিলেন এই 2026 বিধানসভায় বা অতীতে। বাদ দিন, ছেড়ে দিন। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেই চাল চেলেছেন, সেই চাল তৃণমূল কংগ্রেসকে তো খণ্ড খণ্ড করে দিতে পারে। বিরোধী দলের অধিকাংশ বিধায়ককে জড়ো করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি স্পিকারের কাছে গিয়ে বলেন আমরাই আসল তৃণমূল, তাহলে তৃণমূল কংগ্রেসের অধিকার
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ছিনিয়েও নিতে পারে এই বিদ্রোহী বিধায়করা। কিন্তু অতটাই কি সহজ? না। বিধানসভার অঙ্ক বলছে, বিধানসভার আইন বলছে অতটা সহজ নয়। তার কারণ তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে 80 জন বিধায়ক রয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা বিদ্রোহী, তারা যদি বলে স্পিকারের কাছে গিয়ে যে না, আমরাই আসল তৃণমূল, আমাদেরই বিরোধী দলের মর্যাদা দেয়া হোক, সেক্ষেত্রে তাদেরকে অন্তত পক্ষে নিজের দল যতগুলো আসন জিতেছে তার 2/3 এমএলএ নিয়ে সংঘবদ্ধ হয়ে স্পিকারের কাছে যেতে হবে। তৃণমূল কংগ্রেস 80টি আসন জিতেছে, তার 2/3 মানে অন্তত পক্ষে 53 জন বিধায়ক দরকার। 53 জন বিধায়কের সহমতিতে সংঘবদ্ধ হয়ে তারা যদি স্পিকারের কাছে গিয়ে আবেদন জানান যে আমরাই আসল তৃণমূল, আমরাই বিরোধী দল, আমাদের মর্যাদা দেওয়া হোক, স্পিকার সেই মর্যাদা তাদের দিতে পারে একমাত্র তখনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার নেতৃত্বে এই ঘটনাটি ঘটা সম্ভব হবে। সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে হতে পারে যে তারা বিরোধী দলের আসনে বসলেন এবং যদি তাদের ইচ্ছা হয় যে না, সরকারের সহযোগী হিসাবে কাজ করবেন, সেক্ষেত্রে বিরোধী দলনেতার কোনো প্রয়োজন নেই। আর উল্টো দিকে 80 থেকে 53 বাদ গেলে পড়ে থাকে 27, অর্থাৎ তৃণমূলের কাছে 27টি এমএলএ পড়ে রইল। ফলে তৃণমূল কংগ্রেসও বিরোধী দলের মর্যাদা পেল না। তার কারণ তৃণমূল কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পেতে গেলে এই বাংলায় 30টি আসন পেতে হবে। আসলে 80টি আসন পেলেও 53টি যেহেতু চলে গেছে, পড়ে থাকা 27, তাই তৃণমূল কংগ্রেসও বিরোধী দলের মর্যাদা পেত না। এটা পুরোটাই সম্ভাবনা। কিন্তু তার আগেই অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করে দিয়েছে। বহিষ্কার করার সঙ্গে সঙ্গে তারা এমএলএ রয়েছেন, কিন্তু তারা দলহীন হয়ে গিয়েছেন, অর্থাৎ তাদের নামের পাশে কোনো দলের চিহ্ন নেই, দলের নাম নেই, নামহীন। এবার তারা যখন যাবেন স্পিকারের কাছে আবেদন জানাতে আমরাই আসল তৃণমূল, তখন এই নাম গোত্রহীন এমএলএ হিসাবে যাওয়ার পরে ইকুয়েশন কি কাজ করবে? ধন্দে প্রশ্নে এরা নিজেরাই পড়ে গিয়েছে। আবার অনেকে ভাবছেন এখন ঋতব্রতর কথায় নেচে দলকে বিপদে ফেলি, কিন্তু যদি পরবর্তীকালে রাজনীতির সম্ভাবনাময় খেলায় উলট পালট কিছু ঘটে যায়, তখন তো আমার আমও যাবে, ছালাও যাবে। ফলে এখনই যে সমস্ত বিধায়কদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছে ঋতব্রত সন্দীপন সাহারা, তারা ঋতব্রত সন্দীপন সাহার কথায় সাড়া না দিয়ে সেই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিচ্ছেন। আর সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেও দিয়েছেন যে এরা এখন বিধায়ক ভাঙানোর কাজ করছে, কেউ কেউ আবার সাংসদ ভাঙানোর কাজ করছে। বলাই বাহুল্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত কাকলি ঘোষ দস্তিদারের দিকে তার রাজনীতি সচেতন মানুষজন বুঝতে পারছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেই দিয়েছেন, এক সাংসদ নিজে সাংসদ হয়েছেন, স্বামী বিধায়ক হয়েছে, এখন ছেলের এমএলএ টিকিট না পেয়ে তার গোসা হয়েছে। অর্থাৎ তার ইঙ্গিত কার দিকে রাজনীতি সচেতন মানুষজন বুঝতে পারছে। কিন্তু যেটা নিয়ে বলছিলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কি ভবিষ্যৎ, ওই যে বললাম আনঅ্যাটাচড এমএলএ থাকবেন, কিন্তু কোনো দলের এমএলএ না। এই দুজন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা দল থেকে এক্সপেলড, বহিষ্কৃত। ফলে আনঅ্যাটাচড হয়েই বিধানসভায় থাকতে হবে। তৃণমূল ভেঙে নতুন তৃণমূল, আসল তৃণমূল, বিরোধী দলনেতা, সমস্ত স্বপ্নই মাঠে মারা যাবে। আর মাঠে মারা যাবে এই কারণেই গদ্দারি করে, বেইমানি করে সাময়িক সাফল্য পাওয়া যায়, কিন্তু ভবিষ্যতে সেই গদ্দারি ফিরে আসে। বলা যায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেমন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বেইমানি করলেন, সেরকম বেইমানি এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাদের নিয়ে স্বপ্ন দেখছেন তারাও হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই খুব তাড়াতাড়ি ভবিষ্যতে করতে চলেছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।